কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি শুনতে পারোনি আমাকে। হায় কি করে বলবো তোমায়, আসলে মন হাত বাড়ায়, কেন সে দূরে সে যায় তোমার থেকে। মা, তুমি কিভাবে আমাকে বলো একটা 15 বছর মেয়েকে বিয়ে করতে? একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। চুপ করে জান, তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে বল। আর মেয়েটা খুব সুন্দর, একেবারে মায়াবী চেহারা তার। মা বিয়ে হোক, আমি বিয়ে করব না। বেশি কথা বলিস নি জান, খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা। তোর বাবার বন্ধুর নাহিদ সাহেবের মেয়ে, তিনি মারা গিয়েছেন 2 মাস হলো। রুবিনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখন, কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়েটাকে খুব জ্বালাচ্ছে। দয়া করে রাজি হয়ে যা বাবা। তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস, তারপরও সে একবার স্ট্রোক করেছে। এখন যদি তুই বিয়ে করবি না, কথাটা শুনে আবার কিছু হয়ে যায়। পাগলামো করিস নাই জান। মায়ের কথা শুনে ঈশান কিছুটা নত হলো। ঈশান শেখ বাবা মায়ের বড় সন্তান। তার একটা ছোট বোনও আছে, ইলনিয়া শেখ, ইনান। আপাতত মেডিকেলে পড়ছে, ভাইয়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। ঈশান পেশায় একজন ডক্টর, মেডিসিন বিশেষজ্ঞ। ঈশানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আর ঈশানের মা মুনিয়া শেখ সাধারণ মহিলাদের মতন গৃহিণী। ঈশান কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ঠিক আছে, আমি বিয়ে করব। কথাটি বলে ধপা ধপ পা ফেলে রুম ত্যাগ করল। মুনিরা বেগম হাসছেন, এই হাসির যেন তৃপ্তিময়। মুনিরা বেগম তিনিও মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। প্রায় 3 ঘন্টা পর ঈশান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছালো। গ্রামেই তার বিয়ে হবে। বিয়েটা সাধারণভাবেই হবে, কারণ হুমায়ুন শেখ চান না এত বড় করে বিয়ে হোক। এমনিতেও তার বন্ধুর কোনো রকম সংসার ছিল, এখন সে নেই। বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের উপর বড়ভাবে একটা প্রভাব ফেলবে, তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক। আপু, তোমার বর চলে এসেছে, কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে যাবে। পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠল। বিয়ের কথা শুনে পদ্মের বুকটা কেমন যেন জ্বলে উঠল, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চোখ দিয়ে বেহায়া হয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে চায়নি এত তাড়াতাড়ি বিয়ে করতে, কিন্তু তার মা তাকে অনেক বলার পর সে রাজি হয়েছে। কিছুক্ষণ পর ঈশান আর পদ্মর বিয়েটা শেষ হলো। এখন বিদায় দেওয়ার পালা। পদ্ম বেঘোরে কান্না করছে। ঈশানের বোন ইজনিয়া পদ্মর হাত ধরে আছে। রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ঈশানের উদ্দেশ্যে বললেন, বাবা, আমার মেয়েটা অত্যন্ত ছোট, সবেমাত্র ওর বেড়ে ওঠার সময়। এখনই আমি তার বিয়ে দিয়ে দিয়েছি। পরিস্থিতির কারণে আমার মেয়েটার এ দশা। বাবাহারা মেয়ে আমার। তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আমার মেয়েটা যেন ভালো থাকে। ঈশান গম্ভীর কণ্ঠে জবাব দিল, জি। অতপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতেও পদ্ম কান্না করছে। পদ্মর এক পাশে ঈশান এবং আরেক পাশে পদ্ম। কান্না থামিয়ে একবার ঈশান আরেকবার ইলনিয়ার দিকে তাকালো। ঈশান বিষয়টা খেয়াল করলো, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করল না। হঠাৎ ইলনিয়া বলে উঠল, কিছু বলবে ভাবি? পদ্ম খুব ইতস্ততভাবে বলল, আপু, আমি একটু পানি খাবো। ইলনিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল। পদ্ম ঠক ঠক করে পানি 1 বোতল খেয়ে ফেলল। পদ্ম পানির বোতল ইলনিয়াকে দিয়ে ঈশানের দিকে তাকালো। ঈশানের দৃষ্টি মোবাইলের দিকে। মোবাইলের আলো ঈশানের মুখে পড়েছে।
পদ্ম মনে মনে ভাবল, এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো, কি সুন্দর চেহারা, গালে চাপদাড়ি, চোখে চশমা। পদ্মের মনে হলো এ যেন এক সুদর্শন পুরুষ। পদ্মকে এইভাবে চেয়ে থাকতে দেখে ইলনিয়া পদ্মের কানে কানে ফিস ফিস করে বলল, ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি? এখন এত বেশি দেখো না, একেবারে বাসর ঘরে দেখো মন ভরে। ইলনিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল। দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই বাসায় আসলো। ইলসানের মা মনিরা শেখ দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে তার পুত্রবধূর কাছে আসলেন। এসব নিয়ম আছে, সেগুলো শেষ করার পর নতুন বউকে ঘরে তুলবেন তিনি। ইলসান এগুলো না শেষ করেই উপরে চলে গেল। এই বিষয়ে হুমায়ুন শেখ একটু রাগ হলেন। সব নিয়ম কানুন শেষ করে ইলনিয়া পদ্মকে নিয়ে ইলসানের রুমে গেল। প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। ভাবি, তোমার লাগেজে সব জামা কাপড় আছে, তুমি ফ্রেশ হয়ে পরে নিও। আমি যাই, প্রচুর ক্লান্ত আমি। কথাটি বলে ইলনিয়া বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই পদ্ম তার হাত ধরে ফেলল। বেশ আকুতি করে বলল, আপু, আমি কখনো একা ঘুমাইনি, আমার ভয় লাগে। সবসময় আমার ছোট বোন আমার সাথে ঘুমাতো। ইলনিয়া হেসে ফেলল পদ্মের কথা শুনে। তুমি একা কোথায়? ভাইয়া আছে তো। ইলনিয়ার কথাটা শুনে অবাক হয়ে গেল। সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমাবে? শুনেই কেমন যেন শরীরে কাঁটা দিয়ে উঠল। না না আপু, আমি একটা ছেলের সাথে ঘুমাতে পারবো না। ইলনিয়া হেসে দিল কথাটা শুনে। সে তোমার বর, খাঁটি বাংলায় যেটাকে বলে স্বামী। আজকে থেকে তার সাথেই তোমার ঘুমাতে হবে। পদ্ম বড় সড়ো একটা ঢোক গিলল। ওনার সাথে ঘুমাতে হবে? ইলনিয়ার কিছু বলতে যাবে, তখনই ইলসান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চেহারা দেখে মনে হচ্ছে মাত্রই শহর নিয়ে এসেছে। ইলনিয়া আর পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, কি হচ্ছে ওখানে? না ভাইয়া, আমি শুধু ভাবিকে দিতে আসলাম। তাহলে এখনো দাঁড়িয়েছিস কেন? না, এই তো যাচ্ছি। বলেই ইলনিয়া চলে গেল। ইলনিয়া চলে যাওয়ার পর ইলহান পদ্মের সামনে এসে দাঁড়ালো। ইলহানের সামনে পদ্মকে একটা মশার মতো মনে হলো। নাম কি তোমার? ইলহানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্মের যেন কেমন করে উঠল। বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে ইলহান হালকা ধমকের সুরে বলল, কথা বলতে পারো না? তোমায় আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। ইলহানের ধমক খেয়ে আমতা আমতা করে বলল। ও পদ্ম। ইলহান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলোতে হাত বুলাতে বুলাতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শুনেছি তোমার বয়স নাকি 15 বছর। পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল। জি হ্যাঁ। জানো আমি তোমার কত বড়? জি না। এটা জানো না? না। 14 বছরের বড় আমি তোমার। কেন বিয়ে করলে? ইলহানের প্রশ্ন শুনেই পদ্ম থতমত খেয়ে যায়। আসলে আমি বিয়ে করতে চাইনি, আমার মা বাধ্য করেছিল। মা বললো আর বিয়ে করে ফেললে? বাহ। ইলহানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে। হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি, তার উপরে আবার ইলহানের এইসব কথা। কাঁদছেন কেন ম্যাডাম? যান ফ্রেশ হয়ে আসুন। সারিতে যে আপনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছেন না তা ভালো করে দেখতে পাচ্ছেন। পদ্ম চুপচাপ হেঁটে লাগেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলল। ইলহান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়া দেখছে। সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সে জানেই না তার স্বামী তার থেকে বয়সে কত বড়। হায়, এই কোন মেয়েকে বিয়ে করে বসলো ইলহান? হসপিটালের কোনো লোক যদি জানে ইলহান তার 14 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে তো তার মান সম্মানের কিছুই থাকবে না। একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছে শুনলে হসপিটালের সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে। ইলহান এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার কলিগ সানায়াকে কল দিল। সেও ইলহানের মতো সিনিয়র ডক্টর। এত রাতে সানায়ার কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইলহান। মেয়েটা প্রায়ই এই কাজ করে। ইলহান কলটা রিসিভ করলো। হ্যালো, ইজান শেখ, কি অবস্থা আপনার? ভালো। হঠাৎ এত রাতে কল দেওয়ার কারণ জানতে পারি? আমি তো প্রায়ই এই কাজই করি, আপনি কি জানেন না নাকি? আচ্ছা। এটা বলে ইলহান ফোন কেটে দিল। ইদানিং সানায়ার অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইলহানকে। শুধুমাত্র সিনিয়র ডক্টর দেখে কিছু বলতে পারে না। ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসলো। আবারও সে শাড়ি পরেছে।
শাড়ি পরা হয়নি, দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল, তাই এইভাবে পরেছে। আমার শাড়ি পরেছো কেন? তোমায় কি আমাদের বাসা থেকে আর কোনো ড্রেস দেওয়া হয়নি? থ্রি পিস দেওয়া হয়েছে। আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। শাড়িতেও পরতে পারো না, তাই দেখে মনে হচ্ছে কেউ জোর করে পরিয়েছে। পদ্ম ঈশানের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল। আসলে কখনো পরা হয়নি তো তাই। ঈশান মুখ ঘুরিয়ে ফেলল। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে, কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে। ঈশান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়ল। পদ্ম লাইট অফ খুব ভয় পেয়ে গেছে। পদ্ম লাইট অফ করায় খুব ভয় পেয়ে গেছে, যেন কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে তার এমন মনে হচ্ছে। এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে। একটু ঝুঁকে সামনের দিকে চলে গেল। এই তো খাট, এই পাশে ঈশান নেই, তাই পদ্ম শুয়ে পড়েছে। বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারল না, কারণ ঘুম তাকে একটু একটু করে ধরছে। পদ্ম শুয়ে শুধু মনে মনে একটা দোয়াই করতে লাগলো, ঘুমের ঘরে যেন তার কাপড় ঠিক থাকে, আর সে যেন ঈশানের ধারে কাছেও না যায়। ঠিক সকাল 7টায় ঈশানের ঘুম ভাঙল। প্রতিদিন ঈশান এই সময়টাতেই ঘুম থেকে ওঠে। অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার। কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস, ঠিক সেই রকমই। ঈশান দেখল তার বুকের উপরে শাড়ি, দেখেই থমকে গেল। পাশে তাকিয়ে দেখল পদ্ম তার পাশেই শুয়ে আছে। পদ্মের মুখের উপরে চুল পড়ে আছে, যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না। ঈশান খাটের পাশে ছোট্ট টেবিলটা থেকে তার চশমাটা নিল। তারপরে বেশিক্ষণ বসে না থেকে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। নাস্তা সেরেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দেবে। রুম থেকে চলে যাওয়ার আগে একবার পদ্মকে দেখে নিল। অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নিচে নেমে এলো। ঈশান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে। ঈশান চুপচাপ ডাইনিং টেবিলে বসলো। পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো। মা, নাস্তা দাও। মনিরা শেখ ঈশানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে এলো। হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন, ঈশানের দিকে তাকাচ্ছেনও না। মনিরা শেখ ঈশানকে নাস্তা দিতে দিতে বললেন, আজ হসপিটালে যাবি? হ্যাঁ, কেন? প্রতিদিন যাই, দেখো না। আর হঠাৎ জিজ্ঞেস করছো কেন? ঈশানের কথায় মনিরা শেখ অবাক হয়ে গেলেন। কি ভাবলেশীন কথাবার্তা! সবে মাত্র কাল বিয়ে হলো আর আজ হসপিটালে যাবি? আজ না গেলে হয় না? না মা, হয় না। আমি তো হসপিটাল থেকে ছুটি নিইনি, আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে। তা পদ্ম কোথায়? পদ্মের কথা শুনে ঈশানের খাবার বন্ধ করে দিল। ঘুমাচ্ছে। ঈশান শান্ত কণ্ঠে জবাব দিল, আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব। এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে। আজ রাতে বাসা আসলে কাল সকালে ওখানে চলে যাব। ঈশানের কথা শুনে মুনিরা শেখ একটু ভয়ে ভয়ে বললেন, পদ্মকে নিবি না? ও ওখানে গিয়ে কি করবে? তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে। হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলের এবং তার স্ত্রীর কথা শুনছিল। পদ্মকে নিয়ে ঈশানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলে উঠলেন, তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে, এটাই শেষ কথা। ঠিক আছে, আমি পদ্মকে আমার সাথে নেব। বিয়েটা আমি করেছি, কিন্তু বিয়ে করতে জোর করেছো তুমি, সেটা অন্তত ভুলেছ না বাবা। মা, আমি আসছি। মুনিরা শেখ সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। ঈশান গাড়িতে উঠে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। মুনিরা শেখ তার স্বামীর পাশের সোফায় বসলেন। আচ্ছা, আমি বলি কি, পদ্ম আমাদের সাথে থাকুক কিছুদিন। সব কিছুই তো তোমার ইচ্ছাতেই হচ্ছে, এটা নয় আমার ইচ্ছাতে একটু হোক। ইজান সারাদিন হসপিটালে থাকবে, পদ্ম কি একা একা বাসায় থাকবে নাকি? ওর মন টিকবে ওইখানে বলো? সবে মাত্র গ্রাম থেকে আসলো মেয়েটা, শহরে কিছুই চিনে না। যদি ওখানে ওর একা থাকতে কোনো সমস্যা হয়? পদ্মা কি সারা জীবন আমাদের সাথে থাকবে? ওর তো একাই থাকা লাগবে। আর না হয় ইজাহানের বাসায় তুমি একদিন থাকে এসো। বুদ্ধিটা খারাপ না। হুমায়ুন শেখের কথাটি খুব ভালো লাগলো মুনিরা শেখের। ঠিক বলেছ, আমি থেকে আসবো ওই বাসায় থেকে। ঘড়ির কাঁটা যখন 9টা 20, তখন পদ্মের ঘুম ভাঙল। ঢুলু ঢুলু হয়ে বসে আছে সে, হাত দিয়ে চোখ ডলছে।
দুই হাতে তার চুলগুলো খোপা করে নিল। পদ্মের একটা অভ্যাস, ঘুম থেকে উঠেই সে বিছানাতেই কয়েক মিনিট বসে থাকবে। পদ্ম ঈশানের রুম ভালো করে দেখছে। এক দেয়ালে ঈশানের অনেক বড় একটা ছবি, দেখে মনে হচ্ছে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর ঈশান দাঁত দেখিয়ে হাসি দিয়ে আছে। ঈশানের গ্যাজ দাঁতও আছে, যার কারণে তার হাসিটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। পদ্ম মুগ্ধ নয়নে ঈশানের ছবিটা দেখছে আর মনে মনে বলছে, মানুষটা এত সুন্দর কেন? পদ্ম বিছানা ছেড়ে উঠে আসলো, কিন্তু বিছানার দিকে আবারও তাকালো। আচ্ছা, মানুষটা কোথায়? ঘুম থেকে তো উঠে তাকে দেখলাম না। এইসব ভাবতে ভাবতে পদ্ম ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ননদ ইসনিয়া দাঁড়িয়ে রয়েছে। ইসনিয়াকে দেখতে পেয়ে পদ্ম এক প্রকার খুশিই হলো, কারণ তার শাড়িটা এলোমেলো হয়ে আছে। ইসনিয়া ঠিক করে দিতে পারবে। দ্রুত পায়ে ইসনিয়ার সামনে দাঁড়ালো। ইসনিয়া পদ্মকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। এ কি, এ অবস্থা কেন তোমার? পদ্ম তোতা পাখির মতো উত্তর দিল, আপু, কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম। শাড়ি ঠিক মতো পরতে পারিনি, আমি কখনো পরিনি তো। তা তোমাকে শাড়ি পরতে বলেছিল কে? আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে, তাই আমিও পরেছি। তুমি যে এভাবে শাড়ি পরেছো, ভাইয়া কিছু বলেনি? ইসনিয়া সন্দেহ দৃষ্টিতে প্রশ্নটি করল। না আপু, উনি কিছু বলেনি। আমার শাড়িটা একটু ঠিক করে দেবেন আপু? অবশ্যই দিব। আর শোনো, তুমি আমাকে তুমি তুমি করে বলো, ঠিক আছে? জি আচ্ছা। ইসনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিচ্ছে। পদ্ম বেশ নিচু কণ্ঠে ইসনিয়াকে প্রশ্ন করলো, আপু, ওনার নামটা আসলে কি? উনি কি করে? আচ্ছা আপু, আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখলাম না কেন? ইসনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল। পদ্ম তার স্বামীর নাম জানে না, বিষয়টা একটু বেশিই হাস্যকর না? তোমার উনির নাম ইজহান শেখ। সে একজন মেডিসিন স্পেশালিস্ট, মানে ধরে নাও সে একজন ডক্টর। আর তোমার উনি হসপিটালে চলে গিয়েছে। আপু, তোমার এখানে এখন কয়টা বাজে? 9:35। কেন? এত তাড়াতাড়ি উনি হসপিটালে চলে গিয়েছেন? আর এখন কি কোনো রোগী আসবে নাকি? এখান থেকে হসপিটাল যেতে 2 ঘন্টারও বেশি সময় লাগে। আর ভাইয়া যেহেতু সরকারি ডক্টর, আই মিন মেডিকেল অফিসার, তাই ওদেরকে একটু আগেই হসপিটালে উপস্থিত থাকা লাগে। বুঝেছো সুন্দরী? জি আপু। ইসনিয়া আবারও হেসে দিল পদ্মের কথা শুনে। ইসনিয়া এবার মজা করতেই পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। তুমি আমার নাম জানো তো? পদ্ম প্রশ্নটা শুনে বেশ থতমত খেয়ে গেল। আসলে সে তো তার ননদের নামও জানে না। এই লজ্জার কথা কাকে বলবে? না আপু। ইসনিয়া হাসতে হাসতে শেষ। আমার নাম ইজনিয়া শেখ। তোমরা কি শেখ বংশ? পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্ন করলো। হ্যাঁ। আচ্ছা, এখন নিচে চলো, বাকি কথা পরে বলবো তোমাকে। অনেক বেলা হয়ে গিয়েছে, এখনও নাস্তা করনি, মা বকবে। তাড়াতাড়ি চলো। ইসনিয়া পদ্মকে নিয়ে নিচে চলে আসলো। ডাইনিংয়ে এক মহিলা খাবার বাড়ছে। ইসনিয়া মুনিরা শেখকে ডাক দিলেন তাদের সাথে নাস্তা করার জন্য, কারণ তিনি এখনও নাস্তা করেননি। একই টেবিলে পদ্ম আর তার ননদ এবং তার শাশুড়ি বসল। খাওয়ার সময় পদ্মকে তার শাশুড়ি অনেক কথাই বলল। পদ্ম শুধু কথার উত্তরে হিসেবে হেসেছে। শোনো পদ্ম, ইজহান যখন হসপিটালে যাবে তখন তুমি যত গভীর ঘুমে থাকো না কেন উঠে যাবে, বুঝেছো? ওকে হসপিটালে যাওয়ার আগে নাস্তা রেডি করবে, তারপর দিবে। এরপর না হয় হসপিটালে চলে গেলে তুমি আবার ঘুমাবে। দেখো, তোমার বয়স কম আমরা মানছি, কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে। তোমার এখন এগুলো অভ্যাস করতে হবে, শিখে নিতে হবে। জি মা, আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি। আজ কেন দেরি হয়ে গেল বুঝলাম না আমি। পদ্ম মাথা নিচু করে কথাটি বলল। সমস্যা নাই। আর তোমার লাগেজ যদি গোছানো না থাকে তাহলে গুছিয়ে নিও, কাল ইজহান তোমাকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে যাবে। পদ্মের কাশি উঠে গেল। কাশতে কাশতে তার অবস্থা খারাপ, চোখ দিয়ে পানি চলে এসেছে। ইসনিয়া পদ্মকে এক গ্লাস পানি দিল। মনিরা শেখ পদ্মের এই অবস্থাকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেল। পানি খেয়ে একটু কাশি থেমেছে পদ্মের। ঠিক আছে তুমি? পদ্ম অস্থির হয়ে চেয়ারে মাথা হেলিয়ে দিল। এখনও চোখ দিয়ে পানি পড়ছে। এক হাত দিয়ে চোখের পানি মুছছে পদ্ম। জি মা, ঠিক আছে।
হঠাৎ এমন হলো কেন তোমার? মা, আসলে ভাবি মনে হয় ভয় পেয়েছে ফ্ল্যাটের যাওয়ার কথা শুনে। দাঁত কেলিয়ে মনিরা শেখকে উত্তর দিল ইসনিয়া। মনিরা শেখ চোখ রাঙিয়ে তাকালেন তার মেয়ের দিকে। তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেছে ইসনিয়ার। শোনো পদ্ম, আমিও যাব ওই বাসায়, কয়েকদিন থেকে আসব। যতদিন আমি ওইখানে থাকবো তোমার চিন্তা নেই, সব শিখিয়ে দিয়ে আসবো তোমাকে, এত বেশি টেনশন নিও না। পদ্ম নিঃশব্দে হাসল। পদ্মের হাসি দেখে মনিরা শেখ বেশ খুশি হলেন। তিনি পদ্মের পাশের চেয়ারে দাঁড়ালেন, পদ্মকে জড়িয়ে ধরলেন। পদ্মও তার শাশুড়িকে জড়িয়ে ধরেছে। পদ্ম মনে মনে বলছে কত ভাগ্য করে সে একজন এমন শাশুড়িকে পেয়েছে। ইলহান তার কেবিনে বসে আছে, লাঞ্চ টাইম এবং নামাজের ব্রেক চলছে এখনও। ইলহান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসেছে তার চেয়ারে। প্রতিদিন এত চাপ থাকে তার, সারাদিন শুধু রোগী দেখাই হচ্ছে তার কাজ। হঠাৎ ইলহানের কেবিনে সানায়ার আগমন ঘটল। সানায়া ইলহানের সামনাসামনি চেয়ারে বসল। ইলহান তার চেয়ারে শরীরটা হেলিয়ে দিল, সামনে থাকা কলমটা ঘোরাচ্ছে। তার দৃষ্টি সানায়ার দিকে। কি ব্যাপার শেখ সাহেব, এখন ফোন দিলেন যে? ফোন কেটে দেন। কাহিনী কি বুঝি না কিছুই। আপনি আমাকে ঠিক কখন ফোন দেন? রাত 1টা কি 2টা এই সময়েই তো দিই। তখন মানুষ কি করে? ইলহান ছোট ছোট চোখ করে প্রশ্নটা করেছে সানায়াকে। সাধারণ সব মানুষ তখন ঘুমায়, কিন্তু আপনি তো আরও পরে ঘুমান। আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। আমার তো ভালো লাগে না, আসলে ওই সময়টায় নিজেকে একা রাখতে পছন্দ করি। আপনার একাকিত্বের সঙ্গী হতে দেবেন ইজান শেখ? বেশ মোহনীয় কণ্ঠে কথাটি বলল সানায়া। লাস্ট টাইম শেষ, আবার অন্য দিন খোঁজ গল্প করতে আসবেন, ঠিক আছে? আপনাকে কি আমার সেরকম মনে হচ্ছে ইজহান? আসলে কীরকম বুঝতে পারছি না। ইলহান বুঝেও না বোঝার মতো করে বলল, যাই হোক, বাদ দিন। 1 মাস পর হসপিটালের সব সিনিয়র ডক্টর, মেডিকেল অফিসার, জুনিয়র ডক্টর, হসপিটালের সিআই এবং ম্যানেজিং কমিটি সবাই মিলে একটা গেট টুগেদার হবে। আপনি থাকবেন তো? পরেরটা পরে ভেবে দেখব, এখন আমি রোগী দেখা স্টার্ট করব। আপনি চাইলে আসতে পারেন। কথাটি সানায়ার বেশ গায়ে লাগলো। এভাবে কেউ বলে নাকি? আজব, তার মতো একটা সুন্দর মেয়েকে ইলহান পাত্তা দিচ্ছে না। বিষয়টা বেশ সন্দেহজনক। ইলহান কেন বোঝে না সানায়ার যে তাকে খুব পছন্দ। সানায়ার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্তও এখানে থাকা যাবে না, না হলে জানি আবার কি বলে ফেলে। তার একটা মান সম্মান আছে তো। সারা দুপুর বিকেল ইসনিয়া তার 14 গোষ্ঠীর কাহিনী শুনিয়ে দিল পদ্মকে। পদ্মের কিন্তু ভালোই লেগেছে। আসলে পদ্ম এরকম কথা বলা মানুষকেই পছন্দ করে। সেও প্রচুর কথা বলতে পছন্দ করে, কিন্তু পরিস্থিতির কারণে বলা হয়ে উঠছে না। আবার কি না কি ভাবে। ইসনিয়া একটা বন্ধুসুলভ মেয়ে, তার কথা থেকেই বোঝা যায়। রাত 8টায় পদ্ম আর ইসনিয়া রাতের খাবার খেয়ে ফেলল। ইসনিয়া চলে গিয়েছে পড়তে, আর পদ্ম ঈশানের রুমে এসেছে। গ্রামে হলে এতক্ষণ ঘুমিয়েই যেত, কিন্তু এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যদি ওনারা কিছু মনে করেন। পদ্ম খাটে বসে আবারও ওই ছবিটার দিকে তাকালো। ছবিটার দিকে তাকালে পদ্মের জানি কেমন কেমন লাগে, যেন ঈশান তার দিকেই তাকিয়ে আছে। একটু একটু করে লজ্জাও লাগতে শুরু করলো পদ্মের। ঘড়ির কাঁটা 8টা 34। তখন একটু একটু করে পদ্মের চোখে ঘুম আসছে। সে আর বসে থাকতে পারছে না, এবার শুয়েই পড়ল। সকালে শাশুড়ি বলেছিল ঈশান যখন হসপিটালে যায় তখন যেন সে উঠে পড়ে। এই কথা চিন্তা করে পদ্ম ঘুমিয়ে গেল। রাত 10টা 30। ঈশান বাসায় আসলো। উপরে ওঠার সময় মনিরা শেখ বললেন সে যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে, কারণ তারা এখনও কেউ খায়নি। ঈশান কথা মতো তাই করল, কিন্তু রুমে এসে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাহির থেকে দেখা যাচ্ছে পদ্ম ঘুমাচ্ছে। ঈশান বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। এই মেয়ে সারাদিন ঘুমায় নাকি? রাতের খাবার খেয়ে ঈশান রুমে আসলো। এখন ঘুম আসবে না, তাই সে মোবাইল নিয়ে বসলো। খাটের এক পাশে পদ্ম, আরেক পাশে ঈশান। ঈশান নিজের মতো ফোন দেখছে, পদ্মের দিকে তাকাচ্ছে না। রাতে হঠাৎ অনেক বাতাস শুরু হলো। ঈশান সেটা দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। বিকেলে তো এমন কোনো সংকেত পায়নি যে বৃষ্টি আসবে।
এমনকি সে বাসায় আসার আগে পর্যন্ত এমনটা মনে হয়নি যে বৃষ্টি আসবে। ঈশান বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখছে। মেঘ আসার আগের মুহূর্ত তার কাছে ভীষণ প্রিয়। গুরুম করে মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম লাফ দিয়ে উঠে পড়েছে ঘুম থেকে উঠে বুঝতে পারল বৃষ্টি হবে, তাই মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু মেঘের আওয়াজে তো তার ভয় হচ্ছে। গ্রামে থাকলে তার মা তাদের দুই বোনকে জড়িয়ে ধরে বসে থাকতো। এখন কি হবে? পদ্ম দেখছে বারান্দায় ঈশান দাঁড়িয়ে আছে। তড়ি ঘড়ি করে সে ঈশানের পিছনে দাঁড়ালো। ঈশান পদ্মকে খেয়াল করেনি, তার দৃষ্টি বাহিরে। আবারও মেঘের ডাক শোনা গেল। পদ্ম ভয়ে ঈশানের টি শার্ট টেনে ধরল। ঈশান পিছনে ফিরে দেখলো পদ্ম চোখ বন্ধ করে মুখ কাচুমাচু করে রেখেছে। ঈশান পদ্মের হাত টেনে ধরে ওর পাশে দাঁড় করালো। বেশি ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম? পদ্ম ভয়ে ভয়ে বলছে। আবারও মেঘ ডাক দিল। পদ্ম আবার চোখ বন্ধ করে ঈশানের টি শার্ট চেপে ধরেছে। ঈশান পদ্মের দিকে তাকিয়ে বলল, আমি কি জোরেই ধরবো আপনাকে? রাতের আকাশের মেঘ বোঝা যাচ্ছে না কিছু। 4 দিন এমনিও অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হওয়ার পর কেমন নির্জন মনে হচ্ছে শহরটা। চারিদিকে শীতল আবহাওয়া, মৃদু বাতাস বইছে। বাতাসের সাথে সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম। ঈশান পদ্মের দিকে তাকিয়ে আছে। পদ্ম যে কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে ঈশান ভালো করেই তা খেয়াল করছে। পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ঈশান হাসছে। পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে। আবার মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম এবার মুখ ফুটে বলেছে, আমার ভীষণ ভয় করছে। বলেই পদ্ম জড়িয়ে ধরেছে ঈশানকে। ঈশান খুব হালকাভাবে একটা হাত দিয়ে তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু পদ্ম খুব জোরে সোরে জড়িয়ে ধরেছে। বোঝাই যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে। পদ্ম ঈশানের বুক সমেত ঈশানের মনে মনে বলল, বয়সে ছোট, উচ্চতায়ও। আচ্ছা, ঈশানের এমন কেন লাগছে? পিচ্ছি একটা মেয়ের স্পর্শে এসে। ঈশানের জীবনের প্রথম নারী পদ্ম। কিছুক্ষণ বাদে ঈশান ছেড়ে দিল পদ্মকে। পদ্ম হকচকিয়ে গেল। লজ্জায় সে ওখান থেকে চলে আসছে। বেশি চিন্তা ভাবনা করতে পারে না পদ্ম। তবে ওই সময়ের মুহূর্তটা মনে পড়তেই পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। ইস, কি লজ্জা! পদ্ম ঘুমিয়ে পড়েছে। ঈশান রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত ঈশান লিভিং রুমের সোফায় কাটিয়ে দিল। মন চাচ্ছে না রুমে যেতে, তাই এখানেই শুয়ে পড়ল। সকাল 7টা। আজ শুক্রবার, ঈশানের ছুটি। হসপিটালে যেতে হবে না তার, তাই ঘড়িতে অ্যালার্মও দেয়নি। মূলত শুক্রবার ঈশান একটু বেশি সময়েই ঘুমায়। ঈশান ঘুমাচ্ছে। মুন্নিরা শেখ ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে সোফায় ঘুমাচ্ছে। মুন্নিরা শেখের বেশ খারাপ লাগছে। হয়তো ঈশান পদ্মকে মেনে নিতে পারেনি, তাই রুমে না শুয়ে এখানে সোফায় শুয়েছে। আজই তিনি ঈশানের সাথে কথা বলবেন, তারপরে তার একটা ব্যবস্থা তিনি করবেনই। ঈশানের ঘুম ভেঙেছে 8টায়। ঈশান উঠে তার রুমে গেল। আশ্চর্য, আজ রুমে পদ্মকে দেখেনি ঈশান। ফ্রেশ হয়ে আসলো নিচে। প্রতিবারের মতো ঈশানের বাবা হুমায়ুন শেখ টিভি দেখছেন আর চা খাচ্ছেন। ঈশান তার বাবার পাশে সোফায় বসলো। ইদানিং হুমায়ুন শেখ ঈশানের সাথেই কথা বলছে না, কিন্তু ঈশান তো তার কথা রেখেছে। তাও কেন এত তেল দেখাচ্ছে ঈশান বুঝছে না। পদ্ম কফি নিয়ে এসেছে ঈশানের জন্য। পদ্ম মুখের সামনে কফিটা ধরেছে একদম। আপনার কফি? ঈশান মাথা তুলে পদ্মকে দেখল। মাথা নিচু করে পদ্ম কফি নিয়ে একদম তার সামনে এসে দাঁড়ালো। পদ্ম ঈশানের দিকে তাকাচ্ছে না। ঈশান কফিটা হাতে নিল। পদ্ম ঈশানের হাতে কফি দিয়ে রান্নাঘরে চলে আসলো। আসলে পদ্ম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিল মুনিরা শেখের কাছে। তিনি পদ্মকে কফি বানিয়ে শিখিয়ে দিয়েছেন যে কফিটা পদ্ম বানিয়েছে। সেটাই আবার উনি ঈশানের জন্য পদ্মের হাত দিয়েই পাঠালেন। প্রথমে তো বলেছিলে বিয়ে করবে না, বিয়ে না করলে এই সময় কি কফি বানিয়ে এনে খাওয়াতো? হুমায়ুন শেখ টিভির দিকে তাকিয়ে কথাটি বলল ঈশানকে। এই বাসায় থাকলে এমনিও সকালে তার মা কফি বানিয়ে দেয় তাকে, আর ফ্ল্যাটে থাকলে নিজেই বানিয়ে খায়। কিন্তু ঈশান কোনো ভ্রুক্ষেপ করল না হুমায়ুন শেখের কথায়। সে জানে
তার বাবা তাকে খোঁচা দিয়ে কথাটি বলেছে। আর অকারণে তার কথা বলা পছন্দ না। খুব কম সময়েই এইসব অযুক্তিযুক্ত কথার উত্তর দেয় না। খুব কম সময়েই এইসব অযৌক্তিকর কথার উত্তর দেয় ঈশান। সে নিজের মতো কফি খাচ্ছে আর ফোন দেখছে। এরই মাঝে পদ্মের মা কল দিয়েছে। পদ্ম যেহেতু রান্নাঘরে, তাই ফোনটা নিয়ে ওখানেই গেল। পদ্মকে ফোনটা রিসিভ করে দিয়ে বলল কথা বলতে। পদ্ম কিছুক্ষণ কথা বলল তার মায়ের সাথে। কথা বলার মাঝে মাঝে তার কণ্ঠ আটকে আসছিল, চোখের পানি টলমল করছিল। এটা বেশ খেয়াল করলো ঈশান। কথা বলা শেষে পদ্ম ফোনটা দিয়ে দিল ঈশানকে। ঈশান তার মাকে বলছে, মা, আমার তো কাল রাতে যাওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। আজ নাস্তা করার পর চলে যাব। তোর সাথে আমার কিছু কথা আছে ইজান। পদ্ম, তুমি একটু এই দিকটাই থাকো, আমি আসছি একটু পর। পদ্ম মাথা নাড়ল। ঈশান পদ্মের দিকে তাকালো। মনিরা শেখ ঈশানের হাত ধরে ওনার রুমে নিয়ে গেল। শোন ইজান, তুই সত্যি কথাটা বলবি? আমি যা যা বলবো তুই শুধু সোজা সাপটা উত্তর দিবি। ঈশান বেশ বিরক্ত হলো মায়ের কথায়। ঈশানের চোখে মুখে এক রাশ বিরক্তি। মা, তুমি কি জানো না আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না? সেটা তো আমি জানি। আচ্ছা, তুই কি পদ্মকে মেনে নিতে পারিসনি কোনোভাবেই? ঈশান ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি? এই যে তুই তো বলেছিস ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করিস না, তাহলে কেন বলছিস এখন? তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলো। আমি বলতে চাইছি, তোর কি পদ্মকে পছন্দ হয়নি? ওকে মেনে নিতে পারিসনি? আজ সকালে দেখলাম তুই সোফায় শুয়েছিস। কেন ইজান, কেন? তুই শুধু একবার বল তুই মেনে নিতে পারিসনি। মনিরা শেখ বেশ ব্যস্ত হয়ে গেছেন। ঈশান শান্ত গলায় উত্তর দিল, আচ্ছা, আমি যদি বলি মেনে নিতে পারিনি তাহলে কি হবে? মনিরা শেখ থমকে গেছেন ঈশানের কথা শুনে। এটা বলতে পারিস না তুই? মেয়েটার কি হবে ভেবে দেখ একবার। ঈশান হাসতে হাসতে এক হাত দিয়ে তার মাকে জড়িয়ে ধরল। বলেছি মেনে নিতে পারিনি, এটা তো বলেন যে মেনে নেওয়ার চেষ্টা করব না। মনিরা শেখ এবার খেপে গেলেন। সোজা সাপটা বলতে পারিস না? আরে মা, শান্ত হতো। আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমি পদ্মকে মেনে নেওয়ার চেষ্টা করব, এবং ক্রমাগত চেষ্টা করেই যাচ্ছে। ছেলের কথায় মুচকি হাসলেন মনিরা শেখ। তিনি জানেন তার ছেলে কখনো তার বাবা মায়ের কথা অবজ্ঞা করবে না। ঈশান তার বেশ শখেরই একটা ছেলে বলতে গেলে। ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। প্রথমে ছেলের কথা বলতে না পেরে একটু রেগে গিয়েছিলেন বটে। মা, তোমাকে তখন কি বললাম মনে নেই? আমার যে আজ ফ্ল্যাটে ফিরতে হবে। হ্যাঁ, পদ্মকে নিবি তোর সাথে। এক কথা আর কতবার বলতে হবে বলো তো? নিবি কিনা সেটা বল। হ্যাঁ, ওকে আমার সাথে নেব, যেখানে যাই নিয়ে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলল ঈশান। আর শুন, আমিও যাব তোদের সাথে। পদ্ম তো নতুন, তাই ওকে একেবারে সব শিখিয়ে দিয়ে আসবো, বুঝেছিস? আচ্ছা, নাস্তা খেয়ে রেডি হয়ে থাকবে, আর ওকে বলে দিবে ও যেন রেডি হয়ে থাকে, 1 মিনিট লেট করবে না, মনে রেখো কিন্তু। আচ্ছা বাবা, বুঝেছি। অতঃপর নাস্তা করে সবাই ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মকে ইসনিয়া রেডি করে দিল। যদিও পদ্ম বলেছিল ও রেডি হতে পারবে, তাও ইসনিয়া বলল সে রেডি করিয়ে দেবে। আজ আর শাড়ি পরেনি পদ্ম। ইসনিয়া একেবারে অন্যভাবে সাজিয়ে দিল। ঈশানের তো যেই কথা সেই কাজ। সে চিৎকার শুরু করে দিয়েছে। তড়ি ঘড়ি করে মনিরা শেখ পদ্মকে নিয়ে নিচে নামলেন। পদ্ম এবং মনিরা শেখের লাগেজ আগে আগেই গাড়িতে রাখা হয়েছে। গাড়িতে উঠতে উঠতে মনিরা শেখ বললেন, জানো পদ্ম, এই ছেলে 1 মিনিটও লেট করতে চায় না, না হলে আবার মাথা গরম হয়ে যায়। মনিরা শেখের কথায় মুচকি হাসল পদ্ম। ঈশান এখনও পদ্মকে খেয়াল করেনি। সে সামনে বসেছে আর মনিরা শেখ পদ্ম পিছনে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগেছে তাদের। অনেক জ্যাম ছিল, না হলে আরও আগেই বাসায় চলে আসতো তারা। এই জ্যামে সবার বিরক্ত লাগলেও পদ্ম বেশ উপভোগ করেছে, কারণ সব গাড়ি একসাথে আটকে থাকার এই প্রথম দেখছে সে, তাই হয়তো ভালো লাগছিল তার।
বাসায় এসে সবাই টায়ার্ড, বিশেষ করে মুনিরা শেখ। ঈশান গিয়ে খাটে শুয়ে পড়ল উপর হয়ে। পদ্ম রুমে গেল না, সে ডাইনিং রুমে সোফায় বসে পড়ল। এই বাসাটাও অনেক সুন্দর, সব সাজানো গোছানো। এই রুমের বাসাতেও বেশিরভাগ দেয়ালে ঈশানের ছবি। পদ্ম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোই দেখছে। ঈশান খেয়াল করলো পদ্ম রুমে আসেনি এখনো। মাথা উঠিয়ে পদ্মকে ডাক দিল ঈশান। পদ্ম, রুমে আসো। কথাটি পদ্মের কানে ঢুকেছে, কিন্তু তার ওই রুমে যেতে ভয় লজ্জা দুটোই কাজ করছে। সে কিভাবে যাবে? ইস, না ডাক দিলে হতো না। এখন সে কিভাবে যে ওই রুমে যায়? অনেক চিন্তা করেই রুমে ঢুকেছে পদ্ম। যে কিছু বলবেন? ঈশান মুখ ওই দিকে রেখেই বলল, বাইরে কি করছিলে? এত দূর থেকে এসেছ, ফ্রেশ হবে না? জি। ঈশান আর উত্তর দিল না। পদ্ম ঈশানের উত্তরের আশায় দাঁড়িয়ে আছে, কিন্তু ঈশান কিছুই বলছে না। পদ্ম ভেবে নিয়েছে সে কিছুই বলবে না, তাই সে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে। পদ্ম মনিরা শেখের রুমে গেলেন, তিনিও শুয়ে আছেন। পদ্মের একটু বিরক্তই লাগছে, সবাই এমন শুয়ে আছে কেন? মা, আপনি শুয়ে আছেন কেন? কি যে বলো, এত জার্নিং করে আসলাম, একটু তো ক্লান্তি লাগছে। তোমার লাগছে না? পদ্মের সহজ সরল উত্তর। না তো। মনিরা শেখ বললেন, ইজহান কি করছে? শুয়ে আছেন দেখেছি। মা ছেলে একই দশা দেখছি। আচ্ছা, তুমি একটু বসো, আমি আসছি। পদ্মকে রেখেই মনিরা শেখ ওয়াশরুমে চলে গেলেন। কিছু সময় বাদে তিনি বের হয়ে এসে পদ্মকে বললেন, চলো পদ্ম, আমার সাথে রান্নাঘরে। পদ্ম আর মনিরা শেখ রান্না করলেন। রান্না করার মাঝে পদ্মর যে কত শত প্রশ্ন করেছে মনিরা শেখকে, তিনি একটুও বিরক্ত হননি। তিনিও সমানভাবে কথা বলে চলেছেন পদ্মের সাথে। মাঝে মাঝে মনিরা শেখ পদ্মকে ঈশানের রুমে পাঠাচ্ছেন। পদ্ম যতবারই আসে ততবার উকি দিয়ে দেখে যায় ঈশানকে। মহাশয় ঘুমোচ্ছেন। এতটুকু এসে ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে গেল। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। মনিরা শেখ খাবার পর প্লেট রেখে আসতে গিয়েছেন। ঈশান পদ্মের কানের কাছে এসে বলল, খাবার শেষ করে রুমে যাবা। পদ্ম শুনে মাথা নাড়ালো। মনিরা শেখ খাওয়ার পর রেস্ট করতে রুমে গিয়েছেন। ঈশানের কথা মতো পদ্ম রুমে গেল। ঈশান কী সব করছে কাগজে। পদ্ম সেটা না বুঝে অবুঝের মতো শুধু চেয়ে রইল। ঈশান পদ্মকে দেখে তার কাগজগুলো রাখল। খাটে বসলো সে। পদ্মকে বলল বসার জন্য। পদ্মও বসলো, কিন্তু দূরত্ব বজায় রেখে। ঈশান একেবারে পদ্মের সামনে এসে বসল। এত দূরে বসার কি আছে? পদ্ম জবাব দিল না, তার দৃষ্টি ফ্লোরের দিকে। সেটা দেখে ঈশান কিছুটা ধমক দিয়ে বলল, শোনোনি কি বলেছি? আর মাথা ওঠাও। পদ্ম মাথা ওঠালো। ঈশান মনে মনে বলল, মেয়েটা তো খারাপ না। মাঝে বলল মায়াবী, চেহারা ঠিক তাই, ফর্সা বেশি, পুরোগুলো চিকন। দূর থেকে দেখলে মনে হবে আর্ট করা, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যাবে এগুলো ন্যাচারালি এমন। এত বেশি মোটাও না, আবার চিকনও না, দুটোর মাঝামাঝি। চুলগুলো বিনুনি করা, অনেক লম্বা না চুলগুলো, পিঠের মাঝ বরাবর। সাধারণত গ্রামের মেয়েগুলোর চুল খুব বেশি লম্বা থাকে। ঈশানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে পদ্মের খারাপ লাগছিল। পদ্ম আবারও মাথা নিচু করে ফেলল। সরি। আচ্ছা, তোমাকে যে এত তাড়াতাড়ি বিয়ে দিল, তোমার খারাপ লাগে না? আমাকে বিয়ে দিলে আমি সারা দিন কান্না করতাম। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন, আমার বাবা মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেননি। প্রথম কথাটা শুনে পদ্মের খারাপ লাগলেও শেষের কথাগুলো শুনেই পদ্ম হেসে দিল। পদ্মের হাসি দেখে ঈশানও হেসে দিল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। আচ্ছা, তুমি বুড়ো বর পেয়েছ, সেটা নিয়ে কিছু বলবে না? তোমার আগে তো আমি মরে যাব, তখন কি হবে? পদ্মের হাসি বন্ধ হয়ে গিয়েছে। পদ্ম অনেকটা আঁতকে উঠেছে। এসব কি বলছেন উনি? তার বিয়ে হলো কয়েকদিন হয়েছে, এর মাঝে উনি এইসব বলছেন? কে আগে মারা যাবে এটা আমি আপনি কেউই জানি না। হয়তো আপনার আগে আমিও মারা যেতে পারি। আর বুড়ো বর পেয়েছি সেটা নিয়ে কোনো অভিযোগ নেই আমার, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই তো করেন। ঈশান চুপ হয়ে আছে। পিচ্চি মেয়ে যে এত কথা বলতে পারে সেটা জানতো না ঈশান। বুঝলাম। আচ্ছা, আমি একটু তোমার আরেকটু কাছে গিয়ে বসি।
এটা বলে সত্যি সত্যি ঈশান পদ্মের একদম কাছে এসে বসল। পদ্ম তো ঘাবড়ে গিয়ে দূরে সরে আসতে চাইল, কিন্তু সেই মুহূর্তে ঈশান হাত টেনে ধরল, পদ্মকে একেবারেই তার সাথে মিশিয়ে নিয়ে বসল। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, জড়তা কাটা পদ্ম, আমার সাথে কথা বলো, আমার স্পর্শ স্বাভাবিকভাবে নাও। পদ্ম কাচুমাচু হয়ে বসে আছে, তার আর ভালো লাগছে না ইজানের স্পর্শ। পদ্ম ইজানের হাত সরিয়ে দিল। ইজান অবাক হয়ে গিয়েছে, সে পদ্মকে মেনে নিতে চাচ্ছে, আর পদ্ম এইসব আচরণ করছে। নিজের কাছে নিজেই ছোট হয়ে গেল ঈশান। দুঃখিত, আমি এসবে অভ্যস্ত নই। ঈশান বুঝল পদ্মকে, বাচ্চা মেয়ে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই হয়তো খারাপ লাগছে ঈশানকে। ঈশান দূরে সরে আসলো পদ্মের কাছ থেকে। সেটা না হয় বুঝলাম, তবে তোমাকে আমার সাথে মিশতে হবে, কথা বলতে হবে। পদ্ম চুপ করে আছে, এখন সে কি বলবে সেটাই ভাবছে, মাথায় কিছুই আসছে না। কি বলবে খুঁজে পাচ্ছ না, তাই না? পদ্ম তাকালো ঈশানের দিকে, সে আশ্চর্য হয়ে গিয়েছে ঈশান কিভাবে তার মনের কথাটা বলে দিল। আচ্ছা, সেগুলো না হয় বাদ দিলাম, তুমি পড়াশোনা করেছো কত দূর? আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছি। বিয়ে হওয়ার পর আমি তো এখানেই চলে এসেছি, তাই আর। এইটুকু বলেই পদ্ম থেমে গেল। ঈশান বুঝেছে মেয়েটা পড়াশোনা করত। এখনো করবে না পড়াশোনা? মানে করতে মন চায় না? আপনারা যদি অনুমতি দেন তাহলে করব, কিন্তু এখান থেকে আমাদের গ্রাম অনেক দূর, কিভাবে যে আসবো আবার যাব। বউকে অশিক্ষিত রাখবো নাকি? এতটাও অমানুষ আমি না। আমি তোমার মা, আমার মা, বাবা সবার সাথে কথা বলবো। তোমার স্কুলে পড়তে হবে না, ঢাকার একটা ভালো স্কুল দেখে ভর্তি করে দেব। পদ্ম এক প্রকারের লাফিয়ে উঠে বলল, না না, আমি ওখানেই পড়তে চাই। ঢাকা শহরের কোনো কিছুর সাথে পরিচিত নই আমি, ভয় লাগে আমার। হ্যাঁ ম্যাডাম, আপনাদের সব কিছুতে ভয় লাগে। একটা মেঘের আওয়াজ হলে, আমাকে দেখলে, আমি একটু পাশে বসলেও আপনি ভয় পান। এরকম লেখা আমার কপালে। হায় আল্লাহ! পদ্ম একেবারে মনমরা হয়ে গেল। ঠিকই তো, একটু বেশিই ভয় পায় পদ্ম। আচ্ছা, পদ্ম বিয়ের আগে কখনো প্রেম করেছ? না মানে করতেই পারো, নিজের বউয়ের প্রথম ভালোবাসার কথার একটু শুনি। পদ্ম থতমত খেয়ে গেল, কি সব বলছে এই লোক। না, এসব বিষয়ে কোনো ধারণা ছিল না আমার। আমি কখনো এসব করিনি। ঈশান হেসেই দিল পদ্মের কথা শুনে। যাক, তাহলে আমি হব তোমার প্রথম প্রেম। তোমার প্রথম ভালোবাসা কি বলো? পদ্ম হালকা লজ্জা পেল। ভালোবাসা, প্রেম এসব নিয়ে সে অবগত নয়। আচ্ছা, তুমি এখন ঘুমাও, আমি তো ঘুমিয়েছি, আমি এখন একটু বাইরে যাব। পদ্ম ঈশানের দিকে তাকিয়ে বলল, কোথায় যাবেন? ঈশান হাসল। আস্তে আস্তে পদ্মের ভেতরে তার বিষয়ে একটা অধিকার জন্মাতে শুরু করেছে। কিছুদিন পর হয়তো সব কিছু স্বাভাবিকভাবেই মেনে নেবে দুজনে। এই তো একটু বাইরে যাচ্ছে, তুমি যাবা? পদ্ম মাথা নাড়িয়ে জানালো সে যাবে না। পদ্ম শুয়ে পড়ল। ঈশান যাওয়ার সময় পদ্মকে আবারও বলে গেল, আর বলে দিয়েছে তার মা কিছু জিজ্ঞাসা করলে বলতে যে সে একটু বাইরে গিয়েছে। আজ হসপিটালের সব সিনিয়র ডক্টররা সবাই দেখা করতে এসেছে এক রেস্টুরেন্টে। মূলত শুক্রবারেই সবাই এমন একটা প্ল্যান করে রাখেন, সবার একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, এটা সবাই উপভোগ করে। বিশেষ করে সানায়া, কারণ সেই দীর্ঘ সময়টায় সে ঈশানের পাশে পাশে থাকতে পারে। আজ সানায়া রেডি হয়ে ঈশানকে কল দিয়েছিল তাকে যেন এসে নিয়ে যায়। ঈশানও তাই করল। কারো কথা ফেলতে পারে না সে। সানায়া মাঝে মাঝে এই আবদারটা করে, আর ঈশানও সানায়ার কথা রাখে। ঈশানের গাড়িতে উঠে সানায়া বলছিল, সাদা শার্ট পরার কি দরকার, এমনিও সুন্দর, আরও সুন্দর লাগে, কোনো মেয়ে মুখ লাগিয়ে দিতে পারে তো। ঈশান ড্রাইভ করতে করতে বলল, তাই নাকি? এত সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে বলুন তো? সে আপনার রূপের রহস্য আপনি জানেন, এইসব সিক্রেট কথা কি আর আমাদের বলেন নাকি? বেশ একটা ভাব নিয়ে কথাটি বলল সানায়া। সেটাও কথা, আপনি জানবেন কিভাবে? আপনার সাথে তো আর এসব নিয়ে সমালোচনা করি না। আপনার সাথে আজ ম্যাচিং করে পড়লে ভালো লাগতো। ম্যাচিং করার কি দরকার? এটা আলাদা ব্যাপার, আপনার জানতে হবে না, কিন্তু সত্যি কথা খুবই সুন্দর লাগছে আপনাকে। কি আর বলবো, এত বেশি ভালো লাগছে। মাশাল্লাহ বলুন, না হলে আমার আবার বিয়ে হবে না। সে আপনার এই সুন্দর চেহারা থাকলেও হবে, না থাকলেও হবে। আপনার জন্য এক সুন্দরী মেয়ে অপেক্ষা করে আছে।
ঈশান শুধু হেসেছে সানায়ার কথায়। তার মনে হয়েছে এসব কোনো গুরুত্বপূর্ণ কথা না, উত্তর না দিলেও চলবে। রেস্টুরেন্টে ঈশান সানায়া একসাথেই ঢুকলো। কিছু কিছু মানুষ ওদের দুজনকে দেখলে মনে করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হসপিটালের বেশ কয়েকজন ডক্টর তো ধরেই নিয়েছে ঈশান সানায়াকেই বিয়ে করবে। খাওয়ার সময় কেউ কেউ তো বলে ওঠে ঈশান আর সানায়া বিয়ে করবে কবে। এই কথাটা ঈশানের থেকে সানায়ার বেশি উপভোগ করেছে। ঈশান চুপ ছিল, সে বেশি কথা বলেনি। আর বিয়ের ব্যাপারটা একেবারে সবাই যখন গেট টুগেদারে যাবে তখন বলবে। এখন বলার সময়টাকে ঈশানের পারফেক্ট মনে হয়নি। ডক্টর আসিফ আহমেদ বললেন, ইজান সাহেব, আপনি কি আসলেই সায়ানাকে বিয়ে করবেন? ঈশান হেসে হেসে উত্তর দিল, আমার পছন্দের একটা সুন্দর মেয়ে আছে, দেখি ম্যাডাম রাজি হয় নাকি, না হলে তাকেই বিয়ে করব। ঈশানের পছন্দ করা মেয়ে আছে শুনে সবাই বেশ চমকে উঠল। চমকে ওঠার কথা, কারণ ঈশানের স্বভাব চরিত্রে কখনো এমনটা বোঝা যায়নি যে সে আবার একটা মেয়েকে পছন্দও করতে পারে। ঈশানের কথা শুনে সানায়া বেশি চমকে উঠেছিল। সানায়ার ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক এই কারণেই কি ঈশান তাকে পাত্তা দিত না? ঈশান আর এই টপিকটা নিয়ে কথা বলছে না। এবার সবাই অন্য কথা বলছে। ঈশান কিছুক্ষণ পর আর চোখে সানায়ার দিকে তাকাচ্ছে। সানায়া একেবারে চুপ করে আছে, বোঝাই যাচ্ছে খুব বড় ছ্যাঁকা খেয়েছে সে। সানায়া কিন্তু ঈশানের পাশেই বসেছে। প্রতিবারই সে এমন করে। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে, সানায়া শুধু চামচ নাড়ছে, খাচ্ছেও না ঠিক মতো। অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দেবে বলে ঠিক করেছে, কিন্তু সানায়া চলে গেল। সবাই ওকে থাকতে বলল তাদের সাথে, কিন্তু সে চলে গেল। এই বিষয়ে ঈশান কোনো রকম ভ্রুক্ষেপ পড়েনি। সে নিজের মতো ফোন ঘাঁটছিল। পদ্ম একেবারে সন্ধ্যায় উঠল। ঘুম থেকে উঠে চোখ খুলে চোখে মুখে পানি দিয়ে মনিরা শেখের কাছে গেল। তিনি সোফায় বসে বসে টিভি দেখছেন। পদ্ম গিয়ে বসলো তার পাশে। পদ্মকে দেখে মনিরা শেখ বললেন, ইজহান কোথায় গিয়েছে জানো? না, তবে বলে গিয়েছে উনি বাইরে যাবেন। আর বলেছেন আপনি জিজ্ঞেস করলে যেন এটাই বলি। আমি ওর কথা জানার জন্য তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ। আমাকে কেন ডাকেননি? এখন তো জেনেছি। আচ্ছা, চা খাবে তুমি? হ্যাঁ, আমি বানিয়ে আনছি, আপনি বসুন। সারা সন্ধ্যায় মনিরা শেখ আর পদ্ম চা খেতে খেতে কাটিয়ে দিল। পদ্ম তার গ্রামে কি কি করত সেসব কথা বলছে। মনিরা শেখ পদ্মের কথা শুনে হাসছে। কি সহজ সরল কথাবার্তা পদ্মের। মেয়েটা আসলেই খুব সুন্দর মনের। কথা শুনলেই বোঝা যায় তারা দুজনে মিলে নাটক দেখছে টিভিতে। মূলত পদ্মেরই সব নাটক ভালোই লাগে। তাদের গ্রামের পাশের বাড়ির চাচির ঘরে দেখত। পদ্মের মা টিভি আনার কথা বললেও পদ্মের বাবা অনুমতি দেননি। রাত প্রায় 10টা হয়ে যায়। ঈশান মনিরা শেখকে কল করে বললেন তার আসতে দেরি হবে। তিনি আর পদ্ম যেন রাতের খাবার খেয়ে নেন। পদ্ম মনিরা শেখের রুমে গিয়ে বসল। ওর কাছে একা থাকতে ভালো লাগছে না। পদ্মকে দেখে মনিরা শেখ বললেন, তুমি ঘুমাবে না? না মা, আসলে ভালো লাগছে না। এখন আর ঘুমও আসছে না, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি তো। আচ্ছা পদ্ম, তোমাকে কিছু কথা বলি শোনো। জি বলুন। ইজহানের সাথে তুমি কেমন আচরণ করো? মানে তোমরা যে স্বামী স্ত্রী, তোমাদের সম্পর্কটা আসলে কেমন? পদ্ম ঘাবড়ে গেল, কারণ আজ বিকেলেই তো ঈশানের সাথে একটা বাজে আচরণ করে ফেলেছে। কিভাবে এখন সেটা তার শাশুড়িকে বলবে? তাও সে আমতা আমতা করে বলল, জি সব ঠিক আছে। মনিরা শেখ বিশ্বাস করলেন না, কারণ তাকে ঈশান সকালে বলেছে। সে মেনে নিতে চেষ্টা করবে। এর মানে এই না যে আজকেই একেবারে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আর পদ্ম যে ঈশানের আশেপাশে থাকতে চায় না, এটা বেশ ভালোই খেয়াল করেন মনিরা শেখ। মনিরা শেখ জানেন, কিন্তু পদ্মকে বুঝতে দিল না সেটা। তাহলে তো ভালোই। মনিরা শেখ কিচ্ছু বললেন না। পদ্ম তার শাশুড়ির রুম থেকে চলে এসেছে। আজ সে একজন গুরুজনের কাছে মিথ্যে বলেছে, সেটা নিয়েই খুব খারাপ লাগছে। মিথ্যে কথা না বললেও পারত, কিন্তু সত্যিটা শোনার পর যদি তার শাশুড়ি তাকে খারাপ ভাবে বা বকা দেয়, যদি তার সাথে আগের মতো ভালো ব্যবহার না করে, উনি যদি জানেন ওনার ছেলেকে পদ্ম মেনে নিতে পারছে না, তাহলে তো তিনি পদ্মকে অনেক কথা শোনাবেন। সেই কথা মনে করে পদ্ম বলেনি কিছু। বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে পদ্ম। কেন জানি তার অনেক কষ্ট হচ্ছে।
কোনো কারণ ছাড়াই। এখন কান্না করতে ইচ্ছে করছে পদ্মর। বিশেষ করে তার বাবা মারা যাওয়ার পর থেকে এই সমস্যাটা বেশি হচ্ছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। পদ্ম গিয়ে দরজা খুলল। ঈশান পদ্মকে দেখে একেবারে দাঁত দেখিয়ে হাসি দিল। হাসিটা পদ্মের খুব পছন্দ, কিন্তু মন খারাপের জন্য সে রুমে এসে পড়ল কোনো রকম প্রতিক্রিয়া না করে। ঈশান ভাবল মনে হয় তখনকার কথা ভাবছে, তাই হয়তো মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। ঈশান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখল পদ্ম বারান্দায় দাঁড়িয়ে আছে। ঈশান ওখানেই গেল, একেবারে পদ্মের পিছনে এসে দাঁড়ালো। কি হয়েছে ম্যাডাম, এখনো যে ঘুমাননি? ঈশানের কথা শুনে পদ্ম ঈশানের দিকে ফিরে তাকালো। ঈশানের দিকে তাকিয়ে সে একটু পিছিয়ে গেল। তৎক্ষণাৎ গ্রিলের সাথে মাথায় ব্যথা পেল। সাথে সাথেই পদ্ম উফ অস্পষ্ট একটা আওয়াজ করল। ঈশান দ্রুত পায়ে পদ্মের সামনে গেল, ধমক দিয়ে বলল, আশ্চর্য, তোমাকে কি খেয়ে ফেলবো আমি? এত ভয় পাওয়ার কি আছে? ব্যথা পেয়েছো বেশি? পদ্ম কিছু না ভেবে ঈশানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মূলত সে কষ্ট কমানোর জন্য কাজটা করেছে। এদিকে ঈশান চমকে উঠেছে। যেই মেয়েকে বিকেলে জড়িয়ে ধরাতে তার খারাপ লেগেছে, আর সেই এখন জড়িয়ে ধরেছে, আর কাঁদছেই বা কেন? সে তো কিছুই বলেনি, বোধহয় ব্যথা পেয়েছে তাই কাঁদছে। ঈশান তার এক হাত পদ্মের মাথায় রাখল, নরম কণ্ঠে পদ্মকে বলল, বেশি ব্যথা পেয়েছো? পদ্ম ঈশানকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, আমি মাকে মিথ্যে বলেছি। উনি জিজ্ঞেস করেছিল আমাদের মধ্যে সব ঠিক আছে কিনা। আমি বলেছি হ্যাঁ। আমি কখনো গুরুজনদের সাথে মিথ্যে বলিনি। আমার খুব খারাপ লাগছে। আমি মেনে নিব আপনাকে। আপনার সব কথা শুনবো আমি। আপনি দয়া করে মাকে কিছু বলবেন না। উনি খারাপ ভাববেন আমায়। ঈশান হেসে দিল। কাতলে মেয়েটার কণ্ঠ কি সুন্দর লাগে। আচ্ছা, বলবো না তাহলে, দুহাত দিয়ে জড়িয়ে ধরে। হ্যাঁ? পদ্ম মাথা নেড়ে সায় দিল। রাতের অন্ধকার পুরো চারিদিকে ছেয়ে গিয়েছে। পদ্ম ক্রমশ কান্না করছে। ঈশান শত কথার বলার পরেও পদ্ম কাঁদছে। ঈশান পদ্মকে নিজের থেকে ছাড়িয়ে বলল, হয়েছে, আমার পুরো শার্ট ভিজিয়ে দিয়েছে তুমি। এত কান্না করার কি আছে? আমি তো বলেছি বলবো না। উনি যদি কখনো সত্যিটা জেনে যান তখন কি হবে? আমি না বললে কিভাবে জানবে? এখন যাও, ঘুমাও। অবশ্যই যে কান্না করেছো ভালো ঘুম হবে। পদ্ম ভ্রু কুঁচকে বলল, কাঁদলে বুঝি ভালো ঘুম হয়? ঈশান পদ্মের নাকটা টেনে দিয়ে বলল, জি ম্যাডাম। আমি তো আগে জানতাম না। ঈশান চোখটা রাঙিয়ে হালকা ধমকের সুরে বলল, এখন তো জেনেছো, যাও ঘুমাও। বেশি কথা বলা পছন্দ করি না। পদ্ম ভয়ে ঘুমোতে চলে গেল। একটু ভালোভাবে বললেও তো হয়, এইভাবে ধমক না দিলেও পারত। যখন রাত 1টা তখন ঈশান ঘুমাতে আসে। সে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। ঈশান অনেক রাত করেই ঘুমায়, তার অভ্যাস এটা। পদ্ম ওদিকে ফিরে ঘুমোচ্ছে। ঈশান পদ্মের পাশে দাঁড়িয়ে পদ্মের ঘুমন্ত মুখ দেখছিল। ঘুমালে একদম অপসরাতের মতো লাগে। মুখটা লাল হয়ে আছে কেন জানি। পদ্মকে দেখে সেও শুয়ে পড়ল। কাল থেকে আবার হসপিটালে যেতে হবে। সকাল 6:30। পদ্ম ঘুম থেকে উঠেছে। পাশে তাকিয়ে দেখে ঈশান ঘুমিয়ে আছে। যদিও ঈশান বেডের উপরে ওই পাশে শুয়েছে। পদ্ম ঈশানকে দেখে মুচকি হাসলো। তারপর সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেও দেখে ঈশান এখনও ঘুমোচ্ছে। পদ্ম চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ বাদে মনিরা শেখ আসলেন। পদ্ম তখন সবজি কেটে রেখেছিল। তিনি এসে পদ্মকে সাহায্য করল। যদিও পদ্ম রান্না করতে পারে, গ্রামে থাকাকালীন সেই ঘরের সব কাজগুলো করত, আর তার মা রান্না করত। সে মায়ের পাশে বসে থাকত। সে থেকে থেকে শিখে গিয়েছে রান্নাগুলো। মনিরা শেখ পদ্মকে রুটি বানাতে দিল। পদ্ম ঠিক গোল করে রুটি বানিয়েছে। মনিরা শেখ খুব খুশি হলেন। পদ্ম, তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো। পদ্ম হেসে উত্তর দিল, আমি মাকে প্রতিদিন রুটি বানিয়ে দিতাম। আচ্ছা, বুঝেছি। ইজহার উঠেছে? না, তখন দেখেছি উনি ঘুমাচ্ছেন। ও আচ্ছা। মনিরা শেখ নিজেই রান্না করছেন, আর পদ্ম দাঁড়িয়ে আছে। যদিও সে বলেছিল রান্না করার কথা, কিন্তু মনিরা শেখ বলেছেন তিনিই রান্না করবেন। তারপরে পদ্ম আর বেশি জোর করেনি। কাল রাতে ইজহানের বাবা কল দিয়েছিল, বলেছে ইজনিয়া নাকি হোস্টেলে চলে যাবে, আমাকে বাসায় যেতে হয়। কিন্তু তোমাকে একা রেখে কিভাবে যাই বলো তো?
মা আপনি চলে গেলে তো আমি একদম একা হয়ে যাব। হ্যাঁ, সেটাই তো, এই জন্যই আমি যেতে চাচ্ছি না। আর ইছানের বাবা তো বলল আমাকে কয়েকদিন থাকতে। এখন কাল আবার কল দিয়ে বলে বাসায় যেতে। তিনি একবার এক কথা বলেন। আমি কিভাবে একা থাকবো? মনিরা শেখের কথা শুনে পদ্মের মনটা খারাপ হয়ে গেল। আমি ইছানের সাথে কথা বলবো, দেখি ও কি বলে। মনিরা শেখ চলে গেলে সে তো একা হয়ে যাবে। মনমরা হয়ে কথাটি বলল পদ্ম। ঈশান একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রুম থেকে বের হয়ে দেখলো পদ্ম ডাইনিংয়ে একটা একটা করে খাবার এনে রাখছে। পদ্মের এইসব কার্যকলাপ দেখে ঈশান মুচকি হাসল। মেয়েটাকে গিন্নিদের মতো লাগছে। ঈশান সোফায় বসলো। তখনই সানায়া মেসেজ দিল ঈশানের মেসেঞ্জারে। সানায়া মেসেজ দিয়েছিল সে এখন ঈশানের বাসায় আসছে। মেসেজটা দেখে সানায়ার প্রতি রাগ হলো। কি দরকার এখানে আসার? আবার বাসায় পদ্মও আছে। পদ্মকে এখন কোনো মতেই দেখানো যাবে না। ঈশান রান্নাঘরে এসে মুনিরা শেখের কাছে গেল। পদ্মকে দেখলো সে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। পদ্ম, একটু রুমে যাও তো। পদ্ম মাথা তুলে ঈশানের দিকে তাকায়। ঈশানের কথা মতো সে রুমে চলে যায়, কোনো রকম প্রশ্ন ছাড়াই। পদ্ম চলে যাওয়ার পরে ঈশান তার মাকে বলল, মা, বাসায় সানায় আসবে। আমি চাই সানায় যেন পদ্মকে না দেখে। আমরা হসপিটালে সবাই কিছুদিন পর গেট টুগেদারে যাব। তখন পদ্মকে নিব আমার সাথে। এখন কোনো মতেই পদ্মকে সানায়ের সামনে নেওয়া যাবে না। মুনিরা শেখ সানায়াকে চেনে, কারণ বহুবার সানায়া ঈশানের সাথে তাদের বাসায় এসেছে। মেয়েটাকে কখনো মুনিরা শেখের পছন্দ ছিল না। পদ্ম ওর সামনে গেলে কি হবে? আর পদ্ম কি দেখতে খারাপ নাকি যে একেবারেই ওর সামনে নেওয়া যাবে না? তা বলিনি মা, এখন একটু ঝামেলা হবে দেখালে। আচ্ছা, বুঝেছি। তো এখন কি করতে চাস? পদ্মকে আমার রুমে রাখবো যতক্ষণ পর্যন্ত সানায়া বাসায় থাকবে। পদ্মকে কি বলবি? কিছু একটা বুঝে বলতে পারবো, সমস্যা নেই। তুমি একটু এদিকটা ম্যানেজ করলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আর ইজহান শোন, তোর বাবা বলল আমাকে বাসায় যেতে। ইজনিয়া হোস্টেলে চলে যাবে। ঈশান কথাটা বাদ দেওয়ার জন্য বলল, আপাতত এখন বাবাকে বলো এখানে এসে থাকতে। আমি কথা বলবো রাতে। তুমি বাবাকে কল করে বলবা আজ এই বাসায় আসতে। দেখি কি করা যায়। এ বিষয়ে পরে কথা বলবো। আমি পদ্মের কাছে যাই একটু। আচ্ছা। ঈশান রুমে আসলো। পদ্ম বেডে বসে তার পা দুটোকে নাচাচ্ছে। পদ্ম বাহিরে তাকিয়ে আছে, ঈশানকে খেয়াল করেনি। ঈশান পদ্মের সামনে এসে দাঁড়ালো, আর পদ্ম তৎক্ষণাৎ পা দুটোকে নাচানো বন্ধ করে দিল। পদ্ম মাথা নাড়ল, অর্থাৎ সে বাইরে যাবে না। ঈশান হেসে পদ্মের মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। তারপর ঈশান রুম থেকে বের হয়ে আসলো। কিছুক্ষণ বাদে সানায়া আসলো ঈশানের বাসায়। মুনিরা শেখকে দেখে জড়ো করল। এখনও এটা করেনি, সে আজ বুঝেছে। মুনিরা শেখ বেশ অবাক হলেন, সাথে ঈশানও। ঈশান তো ভেবেই নিয়েছে, মনে হয় হঠাৎ ভুটতে ধরেছে সানায়াকে। সানায়া মুনিয়া শেখকে ছেড়ে জিজ্ঞাসা করল, কেমন আছেন আন্টি? মুনিরা শেখ সৌজন্যবোধক হাসি দিয়ে বললেন, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আন্টি কি এখন এই বাসায় থাকেন নাকি? না, আমি এসেছি বেড়াতে বলতে গেলে। ইজহান তো বাসায় একা থাকে, তাই মাঝে মাঝে বেরিয়ে যায় আর কি। আঙ্কেল আর ইসনিয়া আসেনি? ইজহানের বাবা আসবে আজ, আর ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে। সানায়া আরও অনেক কথা জিজ্ঞাসা করলো। মুনিরা শেখ সানায়াকে বলল নাস্তা করার জন্য। সানায়া নাস্তা করে এসেছে, তাও আবার বসছে ঈশানের সাথে নাস্তা করতে। খাওয়ার সময় সানিয়া মুনিরা শেখের সঙ্গে সঙ্গে কথা বলেই চলেছিল। ঈশান যে কী পরিমাণ বিরক্ত হয়েছে, মন চাচ্ছিল বাসা থেকে বের করে দিতে। এত বেশি কথা বলে কিভাবে মানুষ? ঈশানের খাবার শেষ, কিন্তু সানায়ার খাবারও শেষ হয়নি, কথাও শেষ হয়নি। ঈশান সানায়াকে বলল। ঈশানের কথা শুনে সানায়া লজ্জা পেল। চলুন। অতঃপর ঈশান আর সানায়া একসাথে চলে গেল হসপিটালে। ওরা চলে যাওয়ার পর মুনিরা শেখ পদ্মকে নিয়ে নাস্তা করতে বসলেন। তিনিও খাননি পদ্মকে ছাড়া। পদ্ম মুনিরা শেখকে বললে, মা কে এসেছিল? ইজহান যে হসপিটালে চাকরি করে ওখানকার এক ডাক্তার এসেছিল।
ইজানের কলিগ হয়। ও আচ্ছা, মা উনি কি মেয়ে ছিল? হ্যাঁ, কেন বলো তো? না মানে আমি ওনার কণ্ঠ শুনে বুঝেছি মেয়ে। ওই ইজান বলেছে তোমাকে ওদের একটা গেট টুগেদারে হবে, তখন ওখানে নিয়ে যাবে আর সবার সাথে পরিচয় করিয়ে দিবে। পদ্ম মাথা নাড়ালো। নাস্তা শেষ করার পর মনিরা শেখ দুপুরের রান্না করতে গেলেন। পদ্মও তার পিছন পিছন ছুটল। মনিরা শেখের একটা খুব ভালো লাগে, মনিরা শেখের এটা খুব ভালো লাগে। মেয়েটা একেবারে তার মেয়ের মতোই। ইজনিয়াও বাসায় আসলে মনিরা শেখের পিছন পিছন থাকে। এখন পদ্মও সেরকম করছে। দুপুরে হুমায়ুন শেখ বাসায় আসলো। তিনজন একসাথে দুপুরের খাবারটা খেলেন। হুমায়ুন শেখ আর মনিরা শেখ রেস্ট করছেন। পদ্মের ভালো লাগছে না, তাই পদ্ম রুমিয়ে গিয়ে ঘুমিয়ে গেল। বিকেলে পদ্মের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে এখন আর তার ভালো লাগছে না একা একা। গ্রামে এই সময় পদ্ম আর পুষ্প দুই বোন মাঠে হাঁটত, নদীর পাড়ে গিয়ে বসত। পদ্মের কিছু বান্ধবীও ছিল, তারাও তাদের সাথে যোগ দিত। পদ্ম বসে বসে সেসব কথা ভাবল। ইস, দিনগুলো কি সুন্দর ছিল। ঢাকা শহরে সব কিছু রোবটের মতো লাগে তার। একা একা কী করবে পদ্ম, তাই বসে বসে এসব ভাবছে। এক পর্যায়ে পদ্ম খুব বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে। তাই সে পুরো ঘরময় পায়চারি করছে, হেঁটেও শান্তি লাগছে না। কি যে অসহ্যকর পরিস্থিতি। এরকম করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। আজান দেওয়াতে পদ্ম খুব খুশি হয়ে গেল। অবশেষে সন্ধ্যা হলো। পদ্ম তাড়াতাড়ি নামাজ পড়ে সোফায় বসেছে। কিছু সময় বাদে হুমায়ুন শেখ ও মুনিরা শেখ আসলো। তাদের দেখে তো পদ্ম আরও খুশি হয়ে গিয়েছে। তারা তিনজন একসাথে আড্ডা দিল। পদ্মের খুব ভালো লাগছিল সময়টা। ঈশান বাসায় আসলো রাত 9:26। ঈশান ফ্রেশ হয়ে এসে পদ্মের পাশে বসেছিল সোফায়। মাথাটা সোফায় হেলিয়ে দিল। খুব ক্লান্ত লাগছে তার। মাথাটা একপাশে ঘুরিয়ে দেখে নিল পদ্মকে। পদ্ম হুমায়ুন শেখের কথা শুনেই হাসছে। হুমায়ুন শেখ ঈশানকে বলল, বলেছিলাম সেনাবাহিনীতে চাকরি করতে, বাবার সূত্র ধরে খুব সহজে চাকরি পেয়ে দিত। এখন সারাদিন কামলা খাটো। ঈশান সেই অবস্থায় থেকেই হুমায়ুন শেখকে উত্তর দিল, কামলা খাটতে কোথায় দেখেছ? একজন মেডিকেল অফিসারকে তুমি এসে বলছো? হুমায়ুন শেখ ভ্রু কুঁচকে ঈশানের দিকে তাকিয়ে বলল, মেডিকেল অফিসার হয়েছ তো কি হয়েছে? আমাদের মতো সেনাবাহিনীদের লোকেদের মতো সম্মান কত তুমি জানো? বাদ দাও, কত কিছু যে করেছো তুমি জীবনে, সব চোখের সামনে দেখেছে। তুমি নাকি মাকে নিয়ে চলে যাবা? হুমায়ুন শেখ উত্তর দিলেন, হ্যাঁ, ইঞ্জিনিয়ার হোস্টেলে চলে গিয়েছে। আমি কি একা একা থাকবো নাকি? তো আমার বউ কি একা একা থাকবে নাকি? ঈশানের কথা শুনে পদ্ম লজ্জা পেল। কি বলছেন উনি এগুলো বাবার সামনে? এখানে তো বসে থাকা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। পদ্মার জন্যই তো আমি তোমার মাকে নিতে পেরেছি না। ও তো একা একা থাকতে পারবে না। আমি ভেবেছি পদ্মের মা আর ওর বোনকে বলবো কিছুদিন থেকে যেতে, তারপর অভ্যাস হয়ে গেলে একাই থাকতে পারবে। হুমায়ুন শেখ আর মনিরা শেখ সম্মতি জানালেন ঈশানের কথায়। ঈশানের কথা শুনে পদ্ম খুব খুশি হলো। তার মা আর বোন আসলে অন্তত তার আর একা একা লাগবে না। রাতের খাবার খেয়ে ঈশান পদ্মের রুমে আসলো। ঈশান বেডে বসলো, পদ্মও বসলো কিছুটা দূরে। পদ্ম ঈশানের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ আপনাকে। ঈশান ধন্যবাদের কারণ বোঝেনি, তাই পদ্মকে প্রশ্ন করলো, ধন্যবাদ কেন? ওই যে তখন বললেন আমার মা আর বোনকে আমার কাছে এসে থাকতে, এটার জন্য। ঈশান মুখ কালো করে বলল। ও আচ্ছা। ঈশানের কথা শুনে পদ্ম সন্তুষ্ট নয়। ঈশান হঠাৎ মুখ কালো করে ফেলল কেন? কি হয়েছে আপনার? তুমি দূরে বসে ধন্যবাদ দিয়েছ, আমি সেটা গ্রহণ করিনি। পদ্ম ঘাবড়ে গেল। ঈশান তার ধন্যবাদ গ্রহণ করেনি মানে? ঈশান আবারও বলল, কাছে এসে আমার পাশে বসে ধন্যবাদ দিলে গ্রহণ করব। পদ্ম তাই করল। ঈশানের পাশে বসলো। ঈশান উঠে গিয়ে ড্রয়ার থেকে কিছু চকলেট আর একটা বেলি ফুলের মালা পদ্মের হাতে দিল। পদ্ম যে অনেক খুশি হয়েছে সেটা তার মুখ দেখেই বোঝা গেল। ঈশান পদ্মের হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিল। পদ্ম ঈশানের হাত ধরে বলল। ঈশান হেসে দিল। পদ্ম ঈশানের যে হাতটি ধরেছে পদ্মের ওই হাতের উল্টো পিঠে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম একটু বেশি লজ্জা পেল।
ঈশান পদ্মের লজ্জা দেখে সে নিজেকে সংযত করল। ভুলেও আর সে পদ্মের অনুমতি ছাড়া এসব করবে না। খুব বড় ভুল হয়ে গেল। এমনটা না করলেও হতো। ঈশান পদ্মের পাশ থেকে সরে গেল। বিষয়টা পদ্মের ভালো লাগেনি। হঠাৎ এটা করলো কেন? পদ্ম চুপ করে ঘাপটি মেরে বসে রইল। এটা দেখে ঈশান বলল, এভাবে বসে আছো কেন? পদ্ম মুখটা ফুলিয়ে রাখল, কোনো কথা বলল না। কথা বলার কোনো মানেই আসে না। পদ্ম হাত থেকে মালাটা খুলে রাখল, ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ঈশান সব কিছুই খেয়াল করেছে, তবে এমন আচরণের মানে বুঝতে পারল না। ঈশান পদ্মের হাত ধরে পদ্মকে টান দিয়ে উঠিয়ে বলল, কি হয়েছে তোমার? পদ্ম ঈশানের হাত ছেড়ে দিয়ে বলল, কিছু হয়নি। ঈশান বিরক্তিকর ভাব নিয়ে বলল, কিছু তো হয়েছে, বলো আমাকে। পদ্ম মুখ কুঁচকে বলল, আমার হাত একটু আগে কে ধরেছিল? ঈশান একটু নত সুরে বলল, আমি আসলে সরি পদ্ম, আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাত ধরেছে এবং ওই কাজটা করেছে। পদ্ম হাসল। সে কোনো কারণ ছাড়াই লোকটার সাথে রাগ করল। পদ্ম ঈশানকে বলল, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। ঈশান বারান্দায় চলে গেলে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, ভালো লাগছে না তার। এখন সব কিছুই অগোছালো মনে হচ্ছে ঈশানের। এক হাত দিয়ে মাথার চুলগুলো টানছে। পদ্ম ঈশানের পিছনে দাঁড়িয়ে ঈশানের শার্ট টেনে ধরেছে। ঈশান ঘুরে পদ্মের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার কিছু হয়নি, আপনার কি হয়েছে সেটা বলুন। ঈশান আবার ওদিকে ফিরে বলল, মাথা ব্যথা করছে? পদ্ম কিছু বলল না। সে ঈশানের হাত ধরে রুমে নিয়ে এসেছে। পদ্ম বেডে বসে তার কোলে একটা বালিশ দিয়ে ঈশানকে বলল, শুয়ে পড়ুন এখানে, আমি আপনার চুল টেনে দিব, ভালো লাগবে, আর মাথা ব্যথাও হয়তো কিছুটা কমবে। ঈশান পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পদ্ম চুলগুলো টেনে দিচ্ছে। ঈশানের আসলেই খুব ভালো লাগতেছে। ঈশান পদ্মের দিকে তাকিয়ে বলল, পদ্ম হেসে বলল, ধন্যবাদ লাগবে না। আচ্ছা, আমার মা আর বোন কবে আসবে, আর কিভাবে ওনারা এত দূর পর্যন্ত আসবে? ঈশান চোখ বন্ধ করে বলল। পদ্ম ঈশানের চুলগুলো হালকা টেনে বলল, বলুন না, আমি একটু শুনতে চাই। ভাবে চুলগুলো টেনে ধরেছ? ব্যথা পাইনি, গায়ে কি এক ফোঁটাও শক্তি নেই? আর জোরে টেনে দিতে। পদ্ম অভিমানী সুরে বলল। বলুন না, এমন কেন করছেন? ঈশান হেসে বলল, তোমার মা আর বোন আসবে কাল, আর আমি আমার গাড়ি পাঠিয়ে দিব গ্রামে, গাড়ি করে আসবে। পদ্ম বুঝল না ঈশানের গাড়ি আবার কোনটা। অবুঝের মতো প্রশ্ন করল। আপনার গাড়ি? কই, আমি তো দেখিনি। ঈশান অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি, তোমার যে বিয়ে হলো তখন গ্রাম থেকে যে গাড়ি করে আসলে ওটা আমারই গাড়ি ছিল। পদ্ম বেশ চমকে গেল। তাহলে ওই দিন যে গাড়ি করে এ বাসায় আসলাম, ওটাই কি আপনার গাড়ি? ঈশান আবারও চোখ বন্ধ করে ফেলল। শান্ত কণ্ঠে উত্তর দিল। জি হ্যাঁ ম্যাডাম। পদ্ম আবারও প্রশ্ন করল, মা আর বোন কখন আসবে? আপনি মাকে ফোন করেছিলেন? হ্যাঁ। পদ্ম ভাবল ঈশান মিথ্যে বলছে। আচ্ছা, আমি তো দেখিনি আপনি ফোন করেছিলেন, মিথ্যে কেন বলছেন? হসপিটালে যখন ছিলাম তখন করেছে। পদ্ম নিজেই নিজের কাছেই লজ্জা পেল। লোকটাকে বিশ্বাস করা উচিত ছিল তার। মা কি বলেছে? ঈশান বিরক্তি হলো পদ্মের কথায়। এত প্রশ্ন করার কি আছে? তার মা আসলেই তো দেখতে পাবে। বড্ড বেশি কথা বলো তুমি।